শিক্ষার্থীরা সব থেকে কম প্রশ্ন করে, কারণ তারা ভয় পায় প্রশ্ন করতে তাদেরকে শেখানো হয়নি। টিচারও প্রশ্ন করতে পছন্দ করে না, প্রশ্ন শুনতে পছন্দ করে না, কিন্তু সবাই বলে যে প্রশ্ন করো। আমাদের অধিকাংশ অভিভাবকরা পরীক্ষার সময় আসলে কোরআন পড়তে দেয় না বাচ্চাদের। একটা বাচ্চা বড় হয়ে গেছে কোরআন পড়তে পারে না, একটা বাচ্চা বড় হয়ে গেছে অজু করতে পারে না, একটা বাচ্চা বড় হয়ে গেছে সে সালাত কিভাবে পড়তে হয় সেটা জানে না, কারণ তাকে নৈতিক এই শিক্ষাগুলো দেওয়া হয়নি। আমি অনেক সময় অনেক অভিভাবককে প্রশ্ন করি, আপনি কেন সন্তান জন্ম দিয়েছেন? এই ভার্সিটিগুলোতে যদি টিচার নাও থাকে, কেউ কারো কাছ থেকে দেখবে না, কারণ তারা জানে আরেকজন থেকে দেখে লেখা একটা কবি রাখবে না। বাংলাদেশের পাবলিক পরীক্ষার হলগুলোতে নকল সাপ্লাই করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। আপনার সন্তান যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি মোরালিটি না থাকে, নৈতিকতা না থাকে, আসলে তার এই বিদ্যারই কোনো প্রয়োজন নেই। অনেকজন রিক্সাওয়ালাও কিছু বেসরকারি শিক্ষকের থেকে ভালো ইনকাম করে। বাবার সাথে বন্ধু মানে এই না যে আমরা আমাদের রিলেশনশিপের গল্প করবো। প্যারেন্টিং এর মূল একটা মন্ত্র হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি না থাকে, আমাদের সন্তানরা কখনো ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন জাহিদ হাসান ভাইয়া। ভাইয়া একজন লেখক, একাধারে একজন শিক্ষক, প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট। সো আমরা বলতেই পারি যে বহুগুণে গুণান্বিত। তো ভাইয়াকে আজকে পেয়ে আমরা খুবই লাকি এবং খুবই খুশি। ভাইয়ার সাথে আজকে প্যারেন্টিং বিষয়ে অনেক কথা হবে। তো ভাইয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমি দেখতে পেলাম রিসেন্টলি আপনার দুটো বই পাবলিশ হচ্ছে। এর আগেও আমি কিছু বই দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে আমি আপনার কাজগুলো রেগুলার ফলো করি। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কমিক তৈরি করেন, প্যারেন্টসদের জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন, এবং এই যে পজিটিভ প্যারেন্টিংয়ের যে একটা ন্যাক আপনার মধ্যে আছে। সো এই সব কিছুর আগে ভাই, আপনার কর্মপরিধি সম্পর্কে আমাদের দর্শকদের জন্য আপনি নিজের মতো করে একটু যদি বলতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মূলত শিক্ষকতাই আমার মূল পেশা। আমার আজকে শিক্ষকতার বয়স 14 বছরের উপরে। মাশাআল্লাহ। আমি হাই স্কুল শেষ করার পর কলেজে ওঠার পর থেকে আমি মূলত শিক্ষকতা করি। এটা অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রিওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে আমি বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গিফট করেছে। ওই জায়গা থেকে আসলে মূলত শিক্ষকতা পেশা বেছে নেওয়া। এভাবে চলছে, এখনও আছি। এর পাশাপাশি এখন লেখালেখি করছি। প্যারেন্টিং নিয়ে মূলত আজকে প্রায় 8-10 বছর ধরেই কাজ করছি। এর পাশাপাশি আমি শিশুদের নিয়ে কাজ করি, বিশেষ করে শিশুদের তারবিয়া রিলেটেড যতগুলো কাজ আছে সেই নিয়ে মূলত আমার কাজ। তো ওদের গল্প বলা, ওদের নিয়ে বিভিন্ন সেমিনার করা, তারপরে বিভিন্ন ওয়েবিনার করা, এটাতেই মূলত আমি এখন ফোকাস দিচ্ছি। মাশাআল্লাহ ভাইয়া। ভাইয়া, এই যে প্যারেন্টিং নিয়ে যে কাজ করা, সো এই আগ্রহটা কোত্থেকে তৈরি হলো? সো এর মধ্যে কি কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড ঘটনা ছিল, নাকি সোশ্যাল বা রিলিজিয়াস কোনো মোটিভেশন ছিল? কিভাবে এই জিনিসটাতে আপনার আগ্রহ তৈরি হলো? এই যে শুরুতেই যেটা বললাম, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা গিফট দিয়েছেন, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আমি খুব সহজে মিশতে পারি, আর বাচ্চাদেরকে আমি প্রচুর ভালোবাসতে পারি। তো এই ভালোবাসার জায়গা থেকে মূলত প্যারেন্টিং এবং শিশুদের নিয়ে কাজ করা। এরপর যখন ইসলামিক চিন্তাধারা আমার ভিতরে আসলো, যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, জেনারেল থেকে পড়াশোনা করেছি, এরপর আস্তে আস্তে যখন ইসলাম সম্পর্কে আরও জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস যখন সামনে আসলো, তার সিরা যখন সামনে আসলো, আমার কাছে মনে হলো যে আসলেই সবার আগে প্রয়োজন প্রজন্মের পরিবর্তন। আর প্রজন্মটা হচ্ছে শিশুদের দিয়ে তৈরি। আপনি যদি শিশুদের তৈরি করতে পারেন, তাহলে প্রজন্ম পরিবর্তন হবে। আপনি বনি ইসরাইলের দিকে তাকালে দেখবেন যে তাদের অনেক মানুষ ছিল বৃদ্ধ, তারা কিন্তু হেদায়েতপ্রাপ্ত হয়। এরপরের মানুষগুলো, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরের মানুষগুলো কিন্তু আস্তে আস্তে হেদায়েতপ্রাপ্ত হয়েছে। আলিয়াসার সাথে তারা আবার যুদ্ধ করেছে, যেখানে মুসা আলাইহিস সালামকে তারা বলছে না, আপনার সাথে যুদ্ধ করবেন, আপনি আপনার রবকে যুদ্ধ করুন। এরপরে প্রজন্ম হয়েছে। তো আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সময়েও যে ইয়াংরা যে ভূমিকা রেখেছে, বৃদ্ধরা এরকম ভূমিকা পালন করতে পারে। আমার কাছে মনে হলো যে আমাদেরকে প্রজন্ম যদি পরিবর্তন করতে হয়, ছোট বাচ্চাদের থেকে শুরু করতে হবে, কিশোরদের নিয়ে কাজ করতে হবে, তাহলেই আমরা একটা সামগ্রিক রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, এটা পরিবর্তন করতে পারবো। সেখান থেকে মূলত প্যারেন্টিংটা শুরু করা। প্যারেন্টিংয়ের জার্নিটা যদি অবজেক্টিভলি বলি, এটা কিন্তু বেশ কঠিন। বিকজ এখনকার যুগের কথা যদি চিন্তা করি, বাবা মাকে হয়তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয়,
বা অনেক ফ্যামিলি আছে যেখানে বাবা মা উভয়ই হচ্ছে আর্নিং মেম্বার, সো তারা তো আসলে বাচ্চার পিছনে সময় দেওয়ার মতো সময় আরও কম পান কম্পেয়ার টু আদার্স। অনেকে হয়তো নানা নানি দাদা দাদি সেভাবে পায় না। আগে যেমন হচ্ছে একটা বাচ্চা একটা কমিউনিটিতে বড় হতো, এইটা কিন্তু এখন যদি শহরের জীবন মানে আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। সো এই যে এখন যে নতুন নতুন চ্যালেঞ্জ এই সময় হিসেবে বা যুগ হিসেবে আসছে, সো এক্ষেত্রে আপনার কি মনে হয় ভাইয়া যে প্যারেন্টিংটা কি আসলে হচ্ছে আগের চেয়ে ডিফিকাল্ট হয়ে গিয়েছে, নাকি টেকনোলজি এখানে আবার একটা ভূমিকা রাখতেও পারে, গুড অর ব্যাড? কিরকম ভাবে দেখছেন এটাকে? প্যারেন্টিংটা তো আসলেই চ্যালেঞ্জিং হয়েছে। আপনি আগের কথা বললে যেমন যৌথ পরিবারে অনেক রকম সমস্যা আছে, কিন্তু অনেক পজিটিভ জিনিস ছিল। একটা মায়ের উপর এত কোনো প্রেশার ছিল না। একটা বাচ্চা ঘুম থেকে উঠেছে, খাবার খাইয়ে দিয়েছে, দাদি নিয়ে গেছে, দাদির পরে চাচার কাছে গেছে, চাচার পরে ফুপির কাছে গেছে, এইভাবেই একটা বাচ্চা কিন্তু কি হয়ে গেছে, গড়ে উঠেছে। তারপর আমরা ছোটবেলায় বলতাম যে দাদুর কাছে গল্প শোনা, নানুর কাছে গল্প শোনা, এই সব মিলিয়ে যখন একক ফ্যামিলি হয়ে গেছে, এটা পুরো দায়িত্বটা মা এবং বাবার উপর চলে আসছে। যখনই বাবা এবং মায়ের উপর চলে আসছে, বাবার কাজের প্রেশার, মা বিভিন্ন বাসার কাজ বলেন বা আর্নিং যে সোর্স সেটাও মায়েরা করছে, সব করার পর যখন বাসায় আসছে, এককভাবে বাচ্চাটাকে সে সঠিকভাবে প্রতিপালন করতে পারছে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। এরপর ডিভাইস বলুন, প্রযুক্তি বলুন, এটা তো অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা পজিটিভ, কিন্তু সঠিক ব্যবহারটাও তো আমরা নিজেরাই জানি না। আর আমরা যখন পজিটিভ স্ক্রিনের যে ব্যবহার সেটা আমরা যখন জানি না, তখন বাচ্চাদের কাছে আমরা সঠিকভাবে এটা তুলে দিতে পারবো না। এই কারণে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আসলেই এই মুহূর্তে এই সময়ের জন্য খুবই কঠিন, আর সামনের জীবনটা আরো বেশি কঠিন হবে। এই কারণেই বলছি, এআই সম্পর্কে তো আমরা জানি। আমার কাছে অবাক লাগছে, বর্তমান বাচ্চারা এআইকে প্রশ্ন করে এবং এআই থেকে সে উত্তর পেতে পছন্দ করে, কারণ বাবা মায়েরা তাকে সেই সময়টুকু দিচ্ছে না। একজন বাবার কাছে যখন একটা বেবি যায়, একটা প্রশ্ন নিয়ে যায় যে আব্বু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যে কোনো কিছু প্রশ্ন না করলে হয়তো বা তার কোনো কিছু দেখাতে চাচ্ছে, তার কোনো কিছু জানার প্রয়োজন হচ্ছে, বাবা সময় দিতে পারছে না, মোবাইলে ব্যস্ত, মা কাজে ব্যস্ত, ফোনে ব্যস্ত। তখন বাচ্চার কাছে একটা খুব চমৎকার জায়গা হচ্ছে যে সে এআইকে প্রশ্ন করতে পারে। এবং এআই হচ্ছে আমাদের বিভিন্ন কর্পোরেট অফিস আছে না, বেসরকারি, যেখানে গেলে রিক্সাওয়ালাকে স্যার বলতে হয় যে আসছেন স্যার, কেমন আছেন, বসুন, কি প্রয়োজন। এআইটাও ঠিক এমন যে তোমার কি প্রয়োজন আছে বলো, আচ্ছা তুমি এটা বুঝতে পারছো, আচ্ছা তুমি না বুঝলে আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে তার সাথে সম্পর্ক তৈরি করছে, এটা কিন্তু বাবা মারা করতে পারছে না। আর যখনই বাবা মায়েরা করতে পারছে না, এআইয়ের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তখন বিভিন্নভাবে সে ভুল ইনফরমেশন নিতে পারে। কারণ এআই সবসময় সঠিক উত্তর দিবে এমনটা নয়, কারণ ও একটা তথ্য নির্ভর জায়গা থেকে উত্তর দিবে। কিন্তু বাবা মায়েরা তো বুঝে আমার বাচ্চার জন্য কোন বয়সের জন্য কতটুকু কনটেক্সটেরও তো একটা ব্যাপার আছে, তো এটা বুঝতে পারছে না। এই সব কিছু মিলিয়েই প্রযুক্তি বর্তমান সময় বড় একটা চ্যালেঞ্জ হিসেবে আসছে। যদি পিতামাতারা এটাকে মোকাবেলা করার চেষ্টা না করে, তাহলে তাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। এখন এই যে ডিভাইসগুলোর প্রতি যে বাচ্চারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কিংবা আমি বলবো যে অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সো এই ডিভাইস অ্যাডিকশন যেটা বা স্ক্রিন টাইম যেটা, এটা তো আমরা জানি যে মাল্টিপল রিসার্চে ডেফিনেটিভলি প্রুভেন যে ব্রেইনের একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেয় টু সাম এক্সটেন্ট। সো ব্রেইনের সার্টেন কিছু জায়গাকে উইক করে দেয়, বা সেগুলোর ভলিউম কমে যায়, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি কমে যায়। সো এগুলো অনেক বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট করেই এগুলো হচ্ছে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। সো যদি এখন আমি পয়েন্ট ধরে জানতে চাই যে বাচ্চাদের হাত থেকে আসলে আমরা স্ক্রিনকে দূরে সরাবো কিভাবে, বা এই যে ডিজিটাল অ্যাডিকশন, এখান থেকে আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা প্রোটেক্ট করব কিভাবে? এখানে আমরা সবসময় যে জায়গায় ভুল কথাটা বলি, ভুল বলবো না, এটা সঠিকই। এটা এই কারণে বলি যে আমাদের বাচ্চাদের ডিভাইস বা প্রযুক্তির ব্যবহারের কারণে আমাদের ব্রেইনের ক্ষতি হয়, এটা অবশ্যই সঠিক। তবে সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা আমরা বলি না। সেটা হচ্ছে তার আবেগিক ক্ষতি, সেটা হচ্ছে তার দিনের সাথে বড় সাংঘর্ষিক ক্ষতি। এই ক্ষতিটা কখনো সে পোষাতে পারবে না। কিভাবে বলি, দেখুন, আমাদের প্রযুক্তির কারণে আমাদের যতগুলো কন্টেন্ট আমাদের বাচ্চাদের জন্য তৈরি করা, বেশিরভাগ কন্টেন্টের মূল উৎস কিন্তু ভিউ। তারা শুধুমাত্র চাচ্ছে জাস্ট যারা তৈরি করছে তাদের বেশিরভাগ উদ্দেশ্য সেখান থেকে ভিউ করে কিছু আর্নিং করা। রাইট। এখানে আপনাকে আর্নিং নেওয়ার জন্য বাচ্চাকে যেভাবে এটার ভিতরে প্রবেশ করানো যায়, সে সর্বাত্মক চেষ্টা করছে।
এই চেষ্টা করতে গিয়ে তারা বাচ্চাদের জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করছে যেগুলো বাচ্চাদের জন্য আসলে ক্ষতি। আমি অনেকগুলো কার্টুন নিয়ে কথা বলি মাঝে মাঝেই, যে অনেকেই এটাকে খুব অন্যভাবে দেখে। আমি কিছুদিন আগে কার্টুন নিয়ে একটা কথা বলার পর একজন কমেন্ট করেছে যে আমরা তো ছোটবেলা থেকে দেখেছি, আমরা তো এমন কোনো চিন্তা নিয়ে বড় হইনি। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনি কি কখনো ভূত দেখেছেন? না, দেখেননি। কিন্তু আপনাকে যদি আমি একটা অন্ধকার রাস্তায় ছেড়ে দিই, আপনি ভয় পাবেন না? স্বাভাবিক। তারপর আমরা যখন বাসায় একা থাকি, আমাদের মাথায় কিছু মানে এমন কিছু ছায়া আসে না যে মনে হচ্ছে যে এখানে কিছু দাঁড়িয়ে আছে। এখন আপনি জীবনে কখনো ভূত দেখেননি, তাহলে কেন আপনি এই চিন্তাগুলো করেন, কেন ওই ভয়টা পাচ্ছেন? কারণ আপনি ভূতের মুভি দেখে বড় হয়েছে, আপনি ভূতের গল্প পড়ে বড় হয়েছে। একটা জিনিস দেখেননি কখনো, কিন্তু ভুলভাবে জানার কারণে আপনার ভিতরে এই ভয়টা তৈরি হয়েছে। সাবকনশিয়াস মাইন্ড তো আসলে রিয়েল কিংবা হচ্ছে নন এক্সিস্টেন্টের মধ্যে পার্থক্য করতে পারে না। সে যেটা দেখে, যেটা অনুভব করে, এটাকে রিয়েল ধরে নেয়। সেটাই ঠিক। আপনার আর আমার মধ্যে নাও হতে পারে, সবাই ভয় পাবে না, কেউ সাহসী কেউ সাহসী না, কিন্তু আপনার আর আমার মধ্যে হবে না বিদায় যে কারোর মধ্যেই হবে না, বিষয়টা এক না। তো এই জায়গা থেকে অনেকগুলো জিনিস আছে যে কন্টেন্টগুলো আসলে আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর। আমি জাস্ট কয়েকটা জিনিস বলি। মুভিগুলোর কথা আমি যদি বলি, দেখুন ব্যাটম্যান মুভিটা আছে, ওখানে দেখবেন যে ওর মোটরসাইকেল স্পিড বলেন সব কিছুতে সে অ্যাগ্রেসিভ, সে কোনো কিছু তোয়াক্কা করে না। তাহলে আমাদের বেবিরা যদি মুভিটা দেখে, সে বুঝবে যে যদি সমাজের নায়ক হয় তাহলে তার অ্যাগ্রেসিভনেসটা থাকার যৌক্তিক, কিছু না মানলে কোনো সমস্যা নেই। তারপর বিভিন্ন মুভিগুলোর কথা বলতে পারি, তারপর হ্যারি পটারের কথা বলতে পারি, সেখানে পুরোটাই জাদুর একটা সাম্রাজ্য তৈরি করে, মানে সব কিছু জাদুর মাধ্যমে হয়, মানে ব্যক্তিগত কোনো চিন্তা দিয়ে কোনো কিছু হচ্ছে না। সে চিন্তা করছে জাদুর মাধ্যমে এভাবে করা যায়, জাদুর মাধ্যমে ওভাবে করা যায়, জাদুর মাধ্যমে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। এটা একটা বাচ্চার জন্য আসলে হার্মফুল। আর অন্যদিকে যদি চিন্তা করি, ইমানের সাথে জাদুতে ইসলামে একদমই সাংঘর্ষিক। এরপর কার্টুনগুলোর কথা বলি বা বিশ্বের। ভাইয়া একটু ইন্টারাপ্ট করে আপনার কথা একটা জিনিস মনে পড়লো, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার এক পরিচিত বড় ভাইয়ের বাচ্চা, সে হচ্ছে এরকম কার্টুন বা মুভি দেখে সুপার হিরোর অনুকরণ করতে গিয়ে ও হচ্ছে উপর থেকে লাফ দিয়ে পরে হচ্ছে হাত ভেঙে ফেলেছিল। কারণ ও তো বাচ্চা, ও তো জানে না যে এই জিনিসগুলো রিয়েল না। ও হয়তো ভাবছে যে এরকম করলে এরকম পাওয়ার হয় বা এরকম কিছু একটা। ও কিন্তু হচ্ছে মানে হাত ভেঙে বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। ভারতে সুপারম্যান দেখে এমনও হয়েছে যে ছাদ থেকে লাফ দিয়ে মানুষ মারা গেছে। তো এটা হয়। আমি কার্টুনগুলোর কথা বলি, রাশিয়ান একটা কার্টুন আছে মাশা অ্যান্ড দ্য বিয়ার। মানে আমার কাছে মনে হচ্ছে বিশ্বে যতগুলো কার্টুন আছে সব থেকে মানে গ্রাফিক্সের দিক থেকে এত চমৎকার, আপনি যদি এটা দেখেন কিছুক্ষণ আপনি এটা প্রেমে পড়ে যাবেন। এই কার্টুনটাতে কিছু কিছু জায়গায় সিম্পিথি আছে, ওকে, সে বুঝে, কিন্তু বেশিরভাগ জায়গায় মাশা এত ভায়োলেন্স, সে সব কিছু ধ্বংস করছে, কিন্তু বিয়ার তাকে কোনো মানে সে বিয়ারটা তার মায়ের মতো বা বন্ধুর মতো, সে তাকে এই জায়গায় বাধা দিচ্ছে। এটা যখন দেখে বাচ্চাদের ভিতরে এই চিন্তাটা আসে, হ্যাঁ মাশার মতো করে আমি দুষ্টামি করি, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে যাচ্ছে। তারপর আপনি যতগুলো কার্টুন আছে, আপনি মোটু পাতলুর কথা বলেন, মোটু পাতলুতে আপনি সামাজিক চিন্তাধারার বা কোনো শিক্ষণীয় ঘটনা একদমই কম পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে কেউ কাউকে ডাক্তার এমন কোনো এক্সপিরিয়েন্স করছে যার মাধ্যমে কোনো ক্ষতি হচ্ছে, তারপর ওরা একজন একজনের সাথে মারামারি করছে, টম অ্যান্ড জেরির একই অবস্থা। মোটামুটি যতগুলো কার্টুন আছে সবগুলো কার্টুনের একটা হিডেন অবজেক্ট আছে, যেটা বাস্তবিকভাবে হয়তো বা আমাদের কাছে মনে হতে পারে এটা কিছু না, কিন্তু আসলে এটা কিছু। আর এই জায়গায় এসে আমরা সবচেয়ে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের ব্রেন ক্ষতি হওয়ার পাশাপাশি আমাদের বাচ্চাদের ইমানের এবং আমাদের বাচ্চাদের আবেগিক ক্ষতি হবে, যেটা আসলে কখনো ফসানো সম্ভব না। এই কারণে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের বোঝা উচিত যে কেন আসলে স্ক্রিনটা আমাদের বাচ্চার জন্য উপযোগী নয়। কারণ আমাদের স্ক্রিন যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দেই, আমাদের বাচ্চার অবশ্যই ব্রেনের ক্ষতি হবে, অবশ্যই চোখের ক্ষতি হবে, তবে তার আগে আমাদের বাচ্চাদের ইমানের ক্ষতি হবে। এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের অভিভাবকদের জন্য সহজ হবে এখান থেকে বের হওয়া, সে যদি আখিরাতকে বুঝে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এরপরে বের হয়ে আসার অনেকগুলো প্রক্রিয়া আছে। সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে সময় দেওয়া, এবং সবচেয়ে কঠিন। আমাদের অধিকাংশ অভিভাবকরা বাচ্চাদেরকে সময় দিতে পারে না, আর সময় দিতে বললেও তাদেরকে যদি কষ্ট করে, আমরা বিভিন্ন প্যারেন্টিং প্রোগ্রাম যখন বলি যে স্যার সময় তো দিব, কিন্তু কি বলবো, 5 মিনিট পরে তো কথা বলার মতো আর কিছু থাকে না, তাকে বললাম কেমন আছো, কি করেছো, মাদ্রাসায় গিয়েছো কিনা, স্কুলে গিয়েছো কিনা, আজকে আমার সাথে কি করেছে, শেষ। এরপর কি করবো? এখানেই হচ্ছে আমাদের বড় একটা লেসন আছে, সেটা হচ্ছে যে বাচ্চাটা কিন্তু আপনার থেকে লেসনগুলো নিতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং আপনাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত। আপনি সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আপনার জুতোটাও সে পড়তে পছন্দ করে, আপনার জামাটাও সে পড়তে পছন্দ করে। এখন আপনি কেন সময়টা দিবেন না? আপনি সময় দিবেন না এই কারণেই আপনি ভাবছেন যে এই সময়টার থেকে আমি অন্য জায়গায় যদি ফোকাস করি আমার কিছু আর্নিং বাড়বে।
অথবা আমি ব্যস্ত, অথবা আমি সারাদিন পরিশ্রম করে এসেছি। এই যে আপনি সারাদিন পরিশ্রম করে এসেছেন, কার জন্য করছেন? আমি বলি সবসময় যে একজন দুর্নীতিবাজ বাবা দুর্নীতি করে সকল প্রকার কষ্টের পরেও সন্তান হচ্ছে। সে কিন্তু দুর্নীতি করতে কষ্ট হচ্ছে, তার ভয় আছে, জেলে গেলে কিন্তু তাকেই যেতে হবে, তারপরও সে দুর্নীতি করে কেন? তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য। এই যে সবকিছু করছেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে তো আপনি হারিয়ে ফেলছেন। এই হারানোর ভয়টা যখন আপনার আসবে যে আসলে আমি আমার সন্তানের জন্য সবকিছু করছি, কিন্তু এই যে আর্নিংটা করার পর আমরা আমার সন্তানকে যদি সময় না দিই, তার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হবে। আর যখনই এই দূরত্বটা তৈরি হবে, তখনই দেখবেন যে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারছি না, গঠন করতে পারছি না। এই প্রক্রিয়া আপনাকে সময় দেওয়ার বিষয়গুলো বিভিন্নভাবে করতে পারে। বর্তমানে Pinterest.com যেটা আছে, এখানে অসংখ্য ওয়ার্কশিট আছে, টুইঙ্কেল আছে, জাস্ট এগুলো থেকে আপনি তৈরি করতে হবে তেমন না, আপনি ক্যানভাতে গিয়ে এই জিনিসগুলোকে মডিফাই করতে পারেন। ওখানে অনেকগুলো পিকচার আছে যেগুলো আসলে আমাদের মুসলিমদের জন্য ঠিক না, ওরা বেশিরভাগ ক্রিসমাস টাইপ শ্যাডোগুলো তৈরি করে। ওখান থেকে আপনি জাস্ট ইসলামিক কিছু এনভায়রনমেন্ট তৈরি করে এই জিনিসগুলো দিয়ে ওয়ার্কশিট বানাতে পারেন। ওয়ার্কশিটে কিন্তু বাচ্চাদের প্রচুর সময় কাটে। হিডেন অবজেক্ট আছে, বাচ্চারা বিভিন্ন পানিকে খুঁজবে, বিভিন্ন অবজেক্ট খুঁজবে, এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর সময় কাটে। তারপর অ্যাক্টিভিটি বুকগুলো এখন বাংলাদেশে অনেক প্রচলিত, আপনি অ্যাক্টিভিটি বুকগুলো নিজেও কিনতে পারেন অথবা নিজে তৈরি করেন। আমি যেটা বলছি, আপনাকে একদম আপনার কাছে টাকা নেই, তবে আপনি নিজে তৈরি করেন, খাতায় নিজেও তৈরি করা যায়। আপনি গুগল থেকে সার্চ করে এই ওয়ার্কশিটগুলো দেখলেন, দেখে নিজের মতো করে খাতায় তৈরি করলেন, আপনার টাকা বাঁচবে। সবচেয়ে ভালো হয় যে কারো যদি একটা প্রিন্টার থাকে, সব থেকে সহজ এবং সেখান থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া সম্ভব। কারো যদি প্রিন্টার থাকে, এগুলো ছাপিয়ে নিজে নিজে বাচ্চাদের সাথে অনেক সময় কাটানো যায়। বিশ্বাস করেন, আপনার সন্তানের সাথে 1-2 ঘন্টা কিভাবে কেটে যাবে আপনি বিশ্বাসও করতে পারবেন না। একটা প্রিন্টার থাকলে তো আসলে আশেপাশে কয়েকটা পরিবার মিলেও কিন্তু করা যায়। আমরা যদি একটা কমিউনিটি হয় তাহলেও সহজ হয়। বাইরের দেশে তো এটা একদম সহজ। আমি যতটুকু জানি, আমার অনেকগুলো অভিভাবক আছে, তারা বলে যে ইউনিভার্সিটিগুলো আছে বা স্কুলগুলো আছে, তারা সেখানে ফ্রি, তাদের থেকে সোর্সগুলো আছে। আমাদের যদিও ব্যবস্থাপনা এমন ভালো না, তো আমরা করতে পারি। সন্তানের জন্য অনেক বড় ইনভেস্ট করতে চাইলে এই ইনভেস্টটা করা আমাদের জন্য সহজ, এবং এর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে স্ক্রিন থেকে ফেরানো সম্ভব। আমি 2টা পয়েন্ট বললাম, আরেকটা বড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা পরিবেশের সাথে তাকে পরিচয় করানো। দেখুন, একটা বাচ্চাকে যদি আমরা একটা ছোট বাগান করে দিই, ছাদ বাগান বলেন, তারপরে আমাদের ছাদে যদি না যেতে পারি, বারান্দায় একটা গাছ, 5টা গাছ কিনে দিলাম, সে এটা রক্ষণাবেক্ষণ করে প্রচুর সময় কাটে, প্রচুর সময়। সে সকালবেলা উঠে দেখবেন যে সে এটার সাথে মায়ায় পড়ে যাবে, যে হ্যাঁ আমার গাছটা বড় হচ্ছে। এখানে আমরা অনেকগুলো লেসন দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বলেছে অনেকগুলো কোরআনে, যে তোমরা কি যখন বীজ রোপণ করো, সেখান থেকে কিভাবে অঙ্কুরোদ্গমন হয় তোমরা কি জানো? এটা কে তৈরি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখান থেকে লেসন দিতে পারি। দেখো, তুমি জাস্ট একটা বীজ রোপণ করেছো, সেখান থেকে এই গাছটা কে তৈরি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লেসনগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বড় করতে পারি, আর সময়ও কাটছে। তারপর আমরা প্যাট দিতে পারি, মাছ হতে পারে, তারপরে পাখি হতে পারে, মুরগি হতে পারে। অনেকে তো এখন বাসায় মুরগি পালন করে। আমার বেবির নানুদের বাসায় ওনারা 4টা মুরগি এনেছে, আমার বেবি ওগুলোর সাথে খেলে, দুষ্টামি করে, অনেক মজা, ছোট ছোট বেবি মুরগি। তো এটাও করা যায়, এই প্যাট দিয়ে কিন্তু প্রচুর সময় কাটে। অর্থাৎ ওভারঅল হচ্ছে, আপনি যদি স্ক্রিন থেকে আপনার সন্তানকে দূরে সরাতে চান, আপনাকে প্রথমত বুঝতে হবে যে আপনার সন্তানের স্ক্রিনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ইমানের, তারপর শারীরিক ক্ষতি যেটা বলছেন, ব্রেইনের ক্ষতি, চোখের ক্ষতি, তারপর হচ্ছে যে আপনাকে সময় দিতে হবে। এখন সময়টা কেন দিবেন? কারণ আপনার আর্নিং এর থেকে সবচেয়ে বড় অ্যাসেটটা হচ্ছে আপনার সন্তান। এই কারণে আপনাকে স্ক্রিন থেকে দূরে রাখতে হবে। আর সর্বশেষ আপনাকে কিছু কাজ করতে হবে, ওয়ার্কশিট বলেন, তারপরে প্ল্যান্টিং যেটা আছে সেটা, বৃক্ষরোপণ কাজগুলো করেন, তারপরে হচ্ছে যে প্যাটের কথা বললাম, পশু পাখি। আর সর্বশেষ যেটা করবে সেটা হচ্ছে বাচ্চার সাথে ঘুরতে হবে, বেড়াতে হবে। বাবারা অন্ততপক্ষে সময় করে সপ্তাহে 1 দিন হলেও বাইরে যাবে, ঘুরতে যাবে, রাস্তায় যাবে, জীবনমুখী শিক্ষা দিতে পারবে। বাইরে যাওয়ার সময় বাইরে গিয়ে বলবে যে হ্যাঁ দেখো, এখানে একটা বৃক্ষ আছে, আমরা ওনাকে দান করতে পারি। তারপরে অথবা আরো লেসন আরো চমৎকার করে বলা যায়, যে সরাসরি দান না করে বলতে পারছে, এই যে দেখো উনি যে বসে আছে, ওনার কিন্তু বাসায় কেউ নাই, হয়তো উনি খুব দরিদ্র, উনি খেতে পারছে না, বলো তো আসলে কি করা যায়? আমরা সরাসরি অনেক ক্ষেত্রে টাকাটা দিয়ে দিই, টাকা না দিয়ে আমরা একটু এক্সপ্লেন করতে পারি, চিন্তা করাতে পারি। হ্যাঁ, চিন্তা করতে পারছি, এই তো এরকম কি করা যায় বলো তো? আমরা কি তাকে একটা জামা কিনে দিলে ভালো হবে? ওনার তো জামাটা নেই। আচ্ছা, আমি কি মনে হয় আমরা একটু খাবার কিনে দিই। আচ্ছা, মনে হয় খাবার থেকে এখন তার নিত্য প্রয়োজন টাকা, এটা দিতে পারি, কি বলো? আমি তোমাকে কিছু দিচ্ছি, তোমারও ব্যাংকে কিছু আছে, চলো আমরা ওখান থেকে একসাথে হেল্প করে ওনাকে সাহায্য করতে পারি। এই লেসনগুলো দিতে পারি। তারপর বাইরে যখন বের হবে, তখন আমাদের রাস্তা পারাপারের অনেকগুলো প্রক্রিয়া আছে। বাইরের দেশে তো এগুলো ফ্রি স্কুলেই করানো হয়, দেশে তো প্রক্রিয়াটা নাই। বাইরের দেশে পুলিশ স্টেশনগুলোতে যায়, ওদের কার্যপরিধি দেখায়,
তারপরে হচ্ছে যে আমাদের যে অগ্নি নির্বাপক কর্মী যারা আছে সেখানে যায়, তাদের কাজগুলো দেখায়, ওরা এভাবেই বড় হয়, ওখান থেকেই তারা বুঝতে পারে আসলে তার কোথায় যাওয়া উচিত। হ্যাঁ, তো এটা আমাদের দেশে নাই, তো এই দায়িত্বটা আমাদের যেহেতু নাই, বাবাদেরকে নিতে হবে। তো বাবারা বাইরে নিয়ে যদি এই কাজগুলো করে প্রচুর সময় কাটাতে পারবে, আর দেখবেন যে বাচ্চারা বাবার সাথে মায়ের সাথে যখন ইনভলভ হয়ে যাবে, স্ক্রিনের প্রতি তার আকর্ষণটা কমে যাবে ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট উঠে এসছে, বিশেষ করে প্ল্যান্টিং এবং হচ্ছে পেটের কথা যেটা বললেন। হিউম্যান বিইং এর হচ্ছে ভিতরে একটা ইনেট অ্যাফিনিটি আছে আসলে লিভিং অ্যান্ড গ্রোয়িং থিং এর প্রতি। সো এই জিনিসটা আসলেই হচ্ছে ভালো, এবং ন্যাচারাল লিভিং এর প্রতি তার আগ্রহটা তৈরি হবে। সে হচ্ছে বুঝতে শিখবে যে প্রকৃতি থেকে কোন জিনিসটা কিভাবে আসে, কিভাবে আমরা পাই। সো সে অ্যাটলিস্ট চিন্তা করতে শিখবে এই জিনিসগুলো নিয়ে। এর থেকেও বড় যেটা বললাম আকিদা শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বীজগুলোকে ভালোবাসে, আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাসটা এটা তৈরি হবে, এই কানেকশনটা হচ্ছে তার মধ্যে তৈরি হবে। শুধু কন্টেন্ট কনজিউম করলে আসলে এই স্পিরিচুয়াল কিংবা ইমোশনাল এই কানেকশনগুলো আসলে তৈরি হয় না। কারণ তখনও যেটা বললেন যে কন্টেন্টগুলোর হচ্ছে একটা মেইন টার্গেট থাকে ভিউয়ারশিপ, যে যত বেশি ভিউ পাওয়া যায়, যত বেশি টাইম একটা মানুষকে স্ক্রিনে আটকে রাখা যায়, এইটা বিকজ এটা হচ্ছে ওদের বিজনেস। সো ওরা তো ওদের বিজনেসের জন্য এটা করবেই। সো আমাদেরকে আমাদের দিকটা অবশ্যই দেখতে হবে। পরবর্তী যে পয়েন্টটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে বাবা মা যখন হচ্ছে, বাবা মা তো সন্তানের ভালোই চান, কোনো বাবা মা তো আসলে খারাপ চান না যে তার সন্তানটা হচ্ছে খারাপ হয়ে বড় হোক বা হচ্ছে খারাপভাবে বড় হোক। সো বাবা মা ভালো চান, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে বাবা মা হয়তো যতটা ফোকাস একাডেমিক পড়াশোনার প্রতি করেন কিংবা হচ্ছে এই পারফরমেন্সের উপরে করেন, ততটা ফোকাস হয়তো বাবা মা হচ্ছে মোরালিটির উপরে করেন না কিংবা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিংয়ের উপরে করেন না। ফলে দেখা যায় যে অনেক সময় সন্তান খুব ইজিলি অবলীলায় দেখা যায় বাবা মার কাছ থেকে অনেক কিছু গোপন করে, বাবা মার সাথে হয়তো মিথ্যা বলে, কিংবা বাবা মার সাথে ওই বন্ডিংটা আসলে হয় না, ওই দরদটা তৈরি হয় না। সো এই জিনিসটাকে ভাই কিভাবে দেখেন, এইখানে আসলে প্রবলেমটা কোথায়? একাডেমিক শিক্ষার বিষয়টা তো সহজ, এটাতে সকলেরই ফোকাস রাখা তার দরকার, তবে এর আগে প্রয়োজন হচ্ছে যে নৈতিক শিক্ষা, মোরালিটি। এখানে একটা কথা আমরা যদি বুঝতে পারি, আমরা ছোটবেলা থেকেই এই ভাব সম্প্রসারণ পড়ে বড় হয়েছি যে দুর্জন বিধান হলে পরিত্যাজ্য। আর এই কথার একটা উত্তর হতে পারে এটা, যে দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। আপনার সন্তান যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি মোরালিটি না থাকে, নৈতিকতা না থাকে, আসলে তার এই বিধান, এই বিদ্যা দিয়ে কোনো প্রয়োজন নেই। তো এখানেই আমাদের একটা বড় লেসন আছে। একটা ঘটনা বলি, আমাকে কয়েকদিন আগে আমার একটা স্টুডেন্টের আম্মু ক্লাস 1-এ পড়ে, তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, বলতেছে এবছরের সিলেবাসটা অনেক কঠিন, 1-এর বাচ্চা, সিলেবাসটা অনেক কঠিন, তো আমি খুব চাপে আছি, বেবিকে নিয়ে আসলে কি করব। তো ওনার সাথে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে, তো এই কারণে জানি ওনার বেবিটা ওনাকে খুব ভয় পায়। বেবিটা খুব ভালো, ওনারও খুব পারিবারিকভাবে খুব ভালো শিক্ষিত পরিবার, অর্থ সম্পদেও ভালো, সবকিছুতে ভালো, তবে বেবিটা ওনার সাথে বসতে চায় না পড়তে গেলে। কেন? যে মাম্মি আমাকে বসলেই বকা দেয়, মারে। এখন আমি আপুটাকে বললাম যে আপু দেখেন, আপনার বেবি ধরুন এখন থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক শ্রেণীতে সব ক্লাসে ফার্স্ট গার্ড হলো, এরপর হাই স্কুল জীবনেও সে ভালো রেজাল্ট করল, আপনি খুব খুশি, আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, রোল 1-এর মা জিপিএ 5 পেয়েছে, সেটাও বলতে পারেন। কিন্তু যেটা হবে, প্রাথমিকে থাকা অবস্থায় আপনার সন্তানটা এখনো আপনার প্রয়োজনীয়তা অনুভব করে, সে একা খেতে পারে না, একা জামা কিনতে পারে না, এতটুকু পর্যন্ত আপনি তাকে ভয় দেখিয়ে আঘাত করে আপনি তাকে ধরে রাখতে পারবেন, ওকে। কিন্তু যখনই হাই স্কুলে উঠবে, তখন আপনার নিডটা কমে যাবে, আপনার প্রয়োজনীয়তা কমে যাবে, তার একটা বিশাল ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, তার তখন প্রয়োজনীয়তাগুলো তার বন্ধুর সাথে শেয়ার করতে পারবে। যখনই এটা হবে, তখন আপনার নিডটা যখন কমে যাবে, তখন আপনার গুরুত্ব সে আর অনুভব করবে না। তখন আপনি বলতে পারেন যে আপনি চাপ দিয়ে তাকে রোল 1-এর মা করতে হতে পারলেন, কিন্তু আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং হবে না, এবং এই দূরত্বটা একটা সময় গিয়ে এত বড় দূরত্ব হবে, আপনি জাস্ট ফার্স্ট গার্লের মা হিসেবে থাকবেন, তবে তার মা হিসেবে থাকবেন। এই তার মা হিসেবে না থাকাটা আপনার জীবনের জন্য সবচেয়ে কষ্টের। এটা হয়তো এখন বুঝতে পারছেন না, তখন বুঝতে পারবেন। এই কারণে আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার, বোঝা দরকার, সেটা হচ্ছে যে অবশ্যই বাচ্চাদের আমরা একাডেমিক রেজাল্টের দিকে ফোকাস করব, তবে তার আগে আমাদের মোরালিটির কথা চিন্তা করতে হবে। এখন কিভাবে করতে হবে? এর বড় একটা উৎস হচ্ছে যে আমাদেরকে মোরাল হতে হবে। এই মোরালের জন্য আমাদেরকে প্রথম ইয়েটা হচ্ছে যে অগ্রাধিকারটা আসলে কোথায় দিব।
আমরা কি আসলেই শুধুমাত্র এখানেই দিব, না আমাদেরকে নৈতিক শিক্ষায় বেশি অগ্রাধিকার দেওয়া দরকার? আমি একটা কথা বলি অতুল ভাই, আমাদের দেশে বেশিরভাগ কোরআন পড়া তো প্রত্যেকের জন্য ফরজ। আমাদের অধিকাংশ অভিভাবকরা পরীক্ষার সময় আসলে কোরআন পড়তে দেয় না অভিভাবকদের, বাচ্চাদের পরীক্ষার সমস্যা, তার পড়াশোনা করতে হবে। আপনি চিন্তা করেন, মাত্র 30 মিনিট সময়, আমরা 30 মিনিট না ধরলেও 10টা মিনিট সময় কোরআন পড়তে দেয় না। কেন? কারণ তার একাডেমিক রেজাল্ট খারাপ, সে খেলতেছে, টিভিও দেখছে, ওই সময় পারিবারিক সময়ও কাটাচ্ছে, কিন্তু কোরআন পড়তে দিচ্ছে না। কেন? তার কাছে মনে হচ্ছে যে তার একাডেমিক কোনো ক্ষতি হতে পারে। এই যে বাচ্চার সাথে একটা দূরত্ব তৈরি হলো কোরআনে, এটা একটা নৈতিক অবক্ষয়। কারণ বাচ্চা বুঝবে যে আসলে কোরআনের প্রয়োজনীয়তাটা হচ্ছে মাঝে মাঝে, প্রয়োজন হলে তখন আমরা কোরআন পড়তে পারবো, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদেরকে একাডেমিক নলেজ অর্জন করা, কারণ এটা গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ যেটা বুঝে না, সেটা হচ্ছে যে ইলম অর্জন করা ফরজ। কোনটা? সেটা হচ্ছে যে ইসলাম। এটা জাগতিকভাবে যাকে যাই যতটুকু সমর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সে করবে। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, তবে তাকে অবশ্যই দিনের ফরজ ইলম অর্জন করতে হবে। এই ফরজ ইলম অর্জন করতে গিয়ে তার কিন্তু নৈতিক যে মূল্যবোধ সেটা তৈরি হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভিভাবকরা এই যে একাডেমিক পড়াশোনার দিকে চাপ দিতে গিয়ে আমাদের অধিকাংশ বাচ্চারা নৈতিক শিক্ষাটা এখান থেকেই পায় না। এই কারণেই দেখবেন যে একটা বাচ্চা বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। একটা বাচ্চা বড় হয়ে গেছে, ওযু করতে পারে না। একটা বাচ্চা বড় হয়ে গেছে, সে সালাত কিভাবে পড়তে হয় সেটা জানে না, কারণ তাকে নৈতিক এই শিক্ষাগুলো দেওয়া হয়নি, ইসলামিক শিক্ষাগুলো দেওয়া হয়নি। কিন্তু এটা তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দরকার ছিল। তাই আমি বলবো, একাডেমিক শিক্ষা অবশ্যই আমরা ফোকাস দিব। এটা করলে আমাদের বাচ্চার জন্য ভালো, আমাদের জন্য ভালো, তবে সবার আগে দিন, সবার আগে নৈতিক শিক্ষা। আর এটা দিতে হলে আমাদের অনেকগুলো পরিকল্পনা রাখতে হবে। এই পরিকল্পনাগুলোর প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কাজ কি, আমরা কেন আমাদের সন্তানদেরকে বড় করছি। আমি অনেক সময় অনেক অভিভাবককে প্রশ্ন করি, আপনি কেন সন্তান জন্ম দিয়েছেন? অধিকাংশ অভিভাবকরা জাস্ট একটু লজ্জায় পড়ে বলেতে এটা তো নিতেই হয়, এটা তো নিতেই হয়। আবার অন্যদিকে কিছু অভিভাবককে এমনও শোনা যায়, আমাদের ভুলে কনসিভ হয়ে গেছে। সন্তান পরিকল্পনা করা বা সন্তান জন্মদান করা কোনো ভুল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের দিয়ে একটা আমানত। এই আমানতের সঠিক রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। আর এখান থেকে আমাদের লক্ষ্য নির্ধারণ করে আমাদের সন্তানদের দিয়ে জন্য কাজ করা দরকার। আর এই লক্ষ্যটা যখন আসবে না রাতুল ভাই, তখনই দেখবেন যে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাব। আমরা দুনিয়ার জাগতিক জিনিসের প্রতি কি করব, লুটিয়ে পড়বো যে হ্যাঁ আমাদের একাডেমিক ভাবে আমাকে বড় হতে হবে। আর এই জিনিসগুলো করতে গিয়ে অনেকগুলো ভুল হয়, কি জানেন? সেটা হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতার মার্কেট যখনই তৈরি হয়েছে, মানে তার ভ্যালু সে বুঝতে পারছে না। সে বুঝতে পারছে যে তাকে প্রতিযোগী হতে হবে, আর এই প্রতিযোগিতায় তাকে জয়ী হতে হবে। তো টক্সিক লেভেলে চলে, হ্যাঁ, এবং সে কখনো হারতে পছন্দ করে না, সে হার মানবে না, কারণ তার তো সারা জীবন প্রথম হতে হবে এই চিন্তাধারা নিয়ে সে বড় হয়েছে। সে যখনই দুনিয়ার কোনো কাজে, চাকরি ক্ষেত্রে সে এমন পজিশন পাবে না, তাকে অনেকের সাথে লড়াই করতে হবে। তারপর স্কুল পরিবর্তন করতে হলে হয়তো বা কোনো স্কুলে একরকম, আরেক স্কুলের প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি, তখন সে যখন দ্বিতীয় হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, আরও পিছনে পড়ে গেছে, সে হতাশ হয়ে যায়, কারণ সে হার মেনে নিতে পারে না। আর আরেকটা বড় মানে খুব ভুল কাজ হয়, সেটা কি জানেন? এই শিক্ষা দিতে গিয়ে আমাদের বাচ্চা সকলের হার দেখতে পছন্দ করে। এটা নৈতিক মূল্যবোধ ধ্বংসের সবচেয়ে বড় কারণ। আপনার পরীক্ষা চলছে না, একটা বেবি যদি শুধুমাত্র প্রতিযোগী হয়, তার চিন্তা হবে এই বেবির যদি কোনো রাবার হারিয়ে যায়, পেন্সিল হারিয়ে যায়, সে খুশি হবে। কেন? কারণ তার টার্গেট হচ্ছে যে তাকে পরাজিত করা, যেভাবেই হোক তাকে হেল্প করতে হবে, এই চিন্তাধারাটা নাই। এই কারণে আমি বলবো একাডেমিক শিক্ষাটা অবশ্যই দরকার, তবে সবার আগে নৈতিক শিক্ষা। আর এই জন্য পিতামাতাকে কঠোর পরিশ্রম করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে কেন আসলে নৈতিক শিক্ষাটা দরকার একাডেমিক শিক্ষার থেকে বেশি। এটা করতে পারলে মনে হয় আমরা ইনশাল্লাহ এই জায়গায় ভালো করতে পারবো ইনশাল্লাহ, কারণ তাহলে আমাদের বাচ্চা ওই যে দুর্জন হবে না, ইনশাল্লাহ বিধান হবে ইনশাল্লাহ। ভাই, এটার সাথে হচ্ছে রিলেটেড আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হতাশার কথা যেটা বললেন, পুরো বিশ্বেই যদি আপনি এখন পরিসংখ্যান দেখেন, দেখা যাচ্ছে যে ইয়াং পিপল যারা, তাদের মধ্যে কিন্তু এই হতাশা কিংবা নিহিলিজম এই জিনিসটা হচ্ছে এমন ব্যাপক হারে বাড়ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হচ্ছে। সো এটা আগে আমরা যেরকম দেখতাম তার থেকে বর্তমান দুনিয়াতে হচ্ছে আরো অনেক বেশি। সো এই জিনিসটাকে আসলে প্রিভেন্ট করার উপায় কি? এখানে একটা বড় জায়গা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমি আসলে জানি কথাটা কতটুকু বলা সঠিক হবে। আমাদের শিক্ষামন্ত্রী যখন আসছে প্রথম এবছর, নতুন শিক্ষামন্ত্রী,
তিনি যখনই নকলের বিরুদ্ধে কথা বলছেন, আমি বড় একটা স্ট্যাটাস লিখেছি চিঠির মতো। আমি বললাম যে দেখুন, আমরা নকল প্রতিরোধ করব না, নকল যেন না করে, নকল যেন নিজ থেকে না করে এমন মানসিকতা তৈরি করবো শিক্ষার্থীদের মধ্যে। আপনি নকল কতক্ষণ রোধ করবেন? শিক্ষার্থীরা বর্তমানে নকল কেন বন্ধ করছে এটা নিয়ে প্রতিবাদ করছে, কেন? কারণ সে জানে না নকল করা একটা কবিতা। আপনি মদিনা ইউনিভার্সিটির দিকে তাকান, এই ভার্সিটিগুলোতে যদি টিচার নাও থাকে, কেউ কারো কাছ থেকে দেখবে না, কারণ তারা জানে আরেকজন থেকে দেখে লেখা একটা কবিতা না। এটা তো আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা আসলে পছন্দ করবেন এই কথাটা, কিন্তু বাস্তবতা আমি আমার শিক্ষকতা জীবনে আমার স্টুডেন্টরা আমাকে এত বেশি পছন্দ করে, যেটা আসলে ঈর্ষণীয়। তবে এক জায়গায় অপছন্দ করে, সেটা হচ্ছে পরীক্ষার হলে। মানে পরীক্ষার হলে টিচার গেছে মানে আমি শুধুমাত্র প্রশ্ন বোঝানো ছাড়া তাদের সাথে কথা বলি বিষয়গুলো নিয়ে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জায়গায় ভুল করি। প্রথম ভুল হচ্ছে যে অনেক টিচার যেটা করে সেটা হচ্ছে অনেক টিচাররা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যে সে আমার কাছে পড়ে, অথবা আমি তার সাথে যদি ভালো একটা বন্ডিং করি, সে আমার সাথে আরও ভালো আচরণ করবে, আমার কাছে পড়তে যাবে, বেসে আসবে। এই চিন্তাধারা থেকে অনেক টিচাররা কী করে, পরীক্ষার হলে বলে দেয়। আরেকটা বড় নকলের ব্যাপারে কথা বলি, সেটা খুবই দুঃখজনক বাস্তবতা। আপনি দেখবেন বাংলাদেশের পাবলিক পরীক্ষার হলগুলোতে নকল সাপ্লাই করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। এটা তিক্ত বাস্তবতা। কেন? তাদের প্রতিষ্ঠানের রেপুটেশন বাড়ানোর জন্য। সে চিন্তা করছে যে আমি যদি আমার বাচ্চাগুলো, একই প্রিন্সিপাল, একই প্রধান শিক্ষক এত বছর নকলের বিরুদ্ধে সোচ্চার ছিল, কেউ নকল করেছে তাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে, এই টিচারগুলো পরীক্ষার হলে নকল সাপ্লাই দিচ্ছে কেন? তাদের প্রতিষ্ঠানের রেপুটেশন বাড়ানোর জন্য। এটা আমরা কখনোই বন্ধ করতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই নৈতিক মূল্যবোধ গড়ে দেব। আমাদের উচিত আমাদের শিক্ষার্থীরা কেন নকল করবে না এই বিষয়টা নিয়ে কাউন্সিলিং করা। আমাদের উচিত না আমরা নকল বন্ধ করার জন্য দরজা বন্ধ করে রাখা, সিসি ক্যামেরা লাগানো। এটা করতে পারেন, আমি অস্বাভাবিক বলছি না। কেউ যদি করে, আমরা চোরের জন্য কি দরজা বন্ধ করবো না? করবো। তবে আমাদের প্রধান কাজ দরকার ছিল যে কাউন্সিলিং করা। তুমি নকল করবে না, তোমার পরীক্ষাটা হচ্ছে তোমার একটা এমন জিনিস যে তোমাকে যাচাই করা হচ্ছে, এবং তুমি যদি আরেকজন থেকে দেখেই লিখে পাশ করো তাহলে তোমাকে যাচাই হচ্ছে না। এই জায়গায় আমাদের বড় একটা দুর্বলতা। তো এটা বলার বড় কারণ হচ্ছে যে কেন শিক্ষা ব্যবস্থাটা বলছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে আমাদের শিক্ষার্থীরা ভাবে যে সে যদি ভালো রেজাল্ট না করে তাহলে তার জীবন মূল্যহীন। কিন্তু বিশ্বে অনেক, আমরা একটা দুটা বলবো না, লক্ষ লক্ষ আমাদের কাছে এভিডেন্স আছে যেগুলো হচ্ছে যে যারা পড়াশোনা একাডেমিক লেভেলে ভালো না কিন্তু তারা জীবনে সফল হয়েছে। এটার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা আমাদের একাডেমিক বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের কিশোরদের মাঝে যে কাউন্সিলিং ব্যবস্থাটা রাখি। আমাদের কোনো প্রতিষ্ঠানে, আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এমন টিচার পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দুই একজন নৈতিক শিক্ষক থাকতে পারে, তারা বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একজন সাইকোলজিস্ট রাখা দরকার যারা মাঝে মাঝে মোটিভেশন দিবে যে দেখো তোমার নৈতিকতা কেন প্রয়োজন, কেন তোমার একাডেমিক সাফল্যে তুমি যদি কোনো কারণ পিছিয়ে পড়ো তাহলে তুমি সামনে জীবনে সফল হতে পারবে, কি কি কাজ তোমার করা দরকার। মানে খুবই রেয়ার এরকম টিচার পাওয়া, খুবই রেয়ার। বাইরের দেশে এগুলো আছে। আরেকটা বড় হতে পারে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিভাবে সফল হবে এর একটা গাইডলাইন না থাকা। দেখেন আমাদের দেশে একটা ছেলে 9-10 যখন ভর্তি হয়, গ্রুপ যখন আসে, একটা বাচ্চার প্রথম ধারণা থাকে যে সে মেধাবী, তাকে সায়েন্স দিতে হবে। একটা বাচ্চার প্রথম ধারণা থাকে তার পড়াশোনার আগ্রহ কম, তাকে আর্টস নিতে হবে। কেন? কারণ আমাদের ব্যবস্থাপনাটা এমন, আমাদের কোনো টিচার শিক্ষক কখনো বলে নাই যে শুধুমাত্র যারা কম পড়াশোনা করতে পারে তারাই আর্টস নিবে, ব্যাপারটা এমন না। অনেক মেধাবী তাকে সায়েন্স নিতে হবে, ব্যাপারটা তেমন না। আমাদের কাছে তো একদম সহজ সিম্পল একটা রোড ম্যাপ আছে, সেটা হচ্ছে কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও সায়েন্স নাও, ব্যাংকার হতে চাও কমার্স নাও, তারপরে উকিল হতে চাও আর্টস নাও। এই গাইডলাইনটা আমাদের সমাজে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আবার যখন ইন্টার পরবর্তী সময়ে আবার যখন আলাদা করে সেশন আসে, তখনই আমাদের বাচ্চারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে গিয়ে কী করবে এটার প্রপার কোনো গাইডলাইন দেওয়া হয় না। আমাদের বাচ্চারা ওই যে আপনি দেখবেন প্রত্যেকটা চাকরির ইয়েতে আছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে তার স্কিল কি আছে। স্কিল তো আমাদের কোনো শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় নেই। কম্পিউটার পড়ানো হয়, কম্পিউটারটা জাস্ট অপশনাল সাবজেক্ট, মুখস্থ। কৃষি শিক্ষা পড়ানো হয়, কৃষির সাথে তার কোনো সম্পর্ক নেই। এই জিনিসগুলো যখনই আসে আমাদের বাচ্চারা হতাশ হয়ে যায়। সে চিন্তা করে আসলে আমাদের একাডেমিক লেভেল, মানে একাডেমিক সাফল্য যদি না থাকে আমি আসলে পিছিয়ে পড়ব। কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদেরকে কিশোর বয়সেই কাউন্সেলিং করতে পারতাম, একটা গাইডলাইন দিতে পারতাম যে দেখো তুমি মনে হয় তোমার এই জায়গায় তোমার লক্ষ্য, তোমার এই জায়গায় মনে হচ্ছে তোমার ভালো করার সম্ভাবনা আছে, তুমি এখানে যাও। তখন সে যদি একাডেমিক কোনো জায়গায় পিছনেও পড়ে যায়, পিছিয়েও যায়, তাহলে সে আত্মহত্যা করবে না। কারণ সে জানে আমি পিছিয়ে পড়েছি তো কি হয়েছে, আমার সামনে জীবনে আরো ভালো করার জায়গা আছে।
এই জায়গার কারণে সবচেয়ে আমাদের বড় একটা ক্ষতি হচ্ছে এক। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পরিবার থেকে যান। আমার একটা রিসেন্টলি সিরিজ চলছে পিয়ার প্রেশার নিয়ে। তো বাচ্চাদের এখনকার একটা বড় ইয়েছে পিয়ার প্রেশার, বন্ধুদের চাপ। যখনই সে এমন কিছু পরিবেশের মধ্যে বড় হয়, আমাদের ধরুন শহরের আন্টিরা কী করে বা মায়েরা কী করে, কয়েকজন যারা ভালো স্টুডেন্ট তাদের একটা গ্রুপ থাকে, মিডিয়ামের মধ্যে একটা গ্রুপ থাকে। এই যে ভালো গ্রুপটা সবসময় বন্ধু এমন করছে, সে কোনো কারণে একটা সাবজেক্টে যখন পিছিয়ে পড়ছে সে ভাবছে হায় আমার মা তো ওই ভাবির সাথে আর মুখ দেখাতে পারবে না। আমরা কথা এভাবেই বলি, তোমার কারণে আমি মুখে দেখাতে পারবো না, কথা এভাবেই আসে যে তোমার কারণে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এই কথাগুলো যখন বারবার শুনে বড় হয় না, তখন একাডেমিক সাফল্যে সে যদি যতটুকু দরকার ততটুকু না করে, তখন এই জায়গায় চলে যায়। এখান থেকে বের হওয়ার সবচেয়ে বড় কাজ হবে যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কাউন্সিলিং ব্যবস্থাটা নিয়ে আসা, তাদেরকে কাউন্সিলিং করা, তারপর পরিবারে বন্ধুত্বের মতো আচরণ করা। এখন বন্ধুত্বের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমাদের দেশে অধিকাংশ আমাদের প্যারেন্টিংয়ে যারা কাজ করে বা আমাদের বিভিন্ন বইতেও লিখবে যে সন্তানের বন্ধু হতে হবে। এখন এই বন্ধুত্বটা আসলে কেমন সেটা আসলে রোডম্যাপ দেয় না। দেখেন, সন্তানদের বন্ধুত্ব হতে হবে কিভাবে, একদম সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে সন্তানের সাথে আমাদের বন্ধুত্ব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের মতো। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বন্ধু ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধু ছিলেন। তবে তারা তাদের বিভিন্ন কাজগুলো শেয়ার করতেন, বিভিন্ন প্রয়োজনীয়তা শেয়ার করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কখনো আবু বকর কথা বলতেন না। বন্ধুত্ব, ভালো বন্ধু, কিন্তু কথার উপরে কথা বলতেন না। আমাদের বন্ধুত্বটা এমন হবে, আমরা আমাদের প্রয়োজনীয়তা, আমাদের কি প্রয়োজন, কোন কাজটা করলে ভালো হবে, এই ব্যাপারে আমরা আমার বাবার সাথে বন্ধু মানে এই না যে আমরা আমাদের রিলেশনশিপের গল্প করবো। বাবার সাথে এই নয় যে আমরা বসে বসে বাবার সাথে কি বলে ছোট একটা প্যান্ট পরে বাবার সাথে মুভি দেখতে চাই, এটা বন্ধুত্ব না। এই জায়গায় আমাদের বাবাকে বাবার মতো করে সম্মান করতে হবে। সম্মানের দিক থেকে আমরা বাবা, তবে আমরা খোলামেলা আলোচনা, প্রয়োজনীয়তার দিক থেকে আমরা বন্ধু। এটা যদি করতে পারি, পরিবারের যখন বন্ডিংটা ভালো হবে, দেখবেন যে এই জায়গাতে একটা সন্তান যখন বাবা মাকে ফিল করে, সে জীবনেও ফাঁসি দিতে পারবে না, সে জীবনেও সুইসাইড করতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার, কারণ সন্তানরা একদম বখাটের সন্তানটাও চায় তার মাকে খুশি করতে। আমাদের এই জায়গায় বুড়ো দুর্বলতা, আমরা সন্তানের এই জিনিসটা বুঝি না। আমরা যদি এই জায়গায় আমরা ভালো বন্ডিংটা তৈরি করতে পারতাম, দেখতেন যে আমাদের সন্তানরা আমাদের কাছেই থাকতো, এই ভুল পথেও পা বাড়াতো না। তো এটা করার সবচেয়ে বড় কাজ হবে যে আমরা আমাদের সন্তানদের সাথে ভালো বন্ধুত্ব করব, তাহলে এই জায়গা থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাদের সাথে দূরত্বটা কমাতে হবে, তারা যাতে সেফ ফিল করে বাবা মায়ের সাথে তার স্ট্রাগলগুলো, তার যে ডিফিকাল্টিসগুলো এগুলো শেয়ার করতে। সে যাতে এই জিনিসগুলো শেয়ার করতে গিয়ে আবার এই চিন্তায় পড়তে না হয় যে বাবা মা আরো প্রেশার দিবে কিনা, কিংবা আরো নেগেটিভলি নিবে কিনা। আমাদের সমাজে ভাইয়া যেটা করি না সেটা হচ্ছে যে আমাদের শুরু থেকে আমাদের দূরত্বটা প্রশ্ন দিয়ে তৈরি করে। আমি সবসময় আমাদের বাচ্চাদেরকে বলি, আপনি পৃথিবীতে সব থেকে কম দেখবেন যে প্রশ্ন করতে, শিক্ষার্থীরা সব থেকে কম প্রশ্ন করে, কারণ তারা ভয় পায় প্রশ্ন করতে তাদেরকে শেখানো হয়নি। টিচারও প্রশ্ন করতে পছন্দ করে না, প্রশ্ন শুনতে পছন্দ করে না, কিন্তু সবাই বলে যে প্রশ্ন করো। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই সব জায়গায়, যে সেটা বলে ধরুন গণিতের টিচার আসলো, তিনি বলছে যে তোমরা তো গণিতটা বুঝেছ? স্বাভাবিক সবাই বলে হ্যাঁ বুঝেছি। তুই জিজ্ঞেস কর আচ্ছা কেউ কোথায় বুঝোনি আমাকে বলো, সবাই বলতে চাইবে না বাচ্চারা। যখন বারবার প্রেশার দেওয়া হয়, কোনো বাচ্চা যদি দাঁড়িয়ে বলে স্যার আচ্ছা আমি তো এই লাইনের 3 নম্বর লাইনটা বুঝিনি, তখন তাকে প্রশ্ন করা হয় প্রথম লাইন কেন বুঝানি? আচ্ছা প্রথম লাইন বুঝেছ, এই লাইনের মাঝখানের অংশটা কি বুঝেছো, কিভাবে বুঝেছো বলো, তাহলে তো এটা বুঝার কথা, এতক্ষণ কোথায় ছিলে, ঘুমিয়েছিলে নাকি? বারবার যখন প্রশ্ন করা হয়, পাল্টা প্রশ্ন করলে সে প্রশ্ন করেছে, তাকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে, তার দুর্বলতা কোথায়। যখন এইরকম প্রশ্ন করা হয়, তখন বাচ্চারা শিক্ষকদেরকে প্রশ্ন করতে ভয় পায়, শিক্ষকদের কাছে প্রশ্ন করে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা কল আছে, তিনি বলছেন যে আমি আমার জীবনে সব থেকে বেশি যেই জিনিসগুলো জেনেছি সেগুলো প্রশ্ন করার কারণ, আর যেগুলো জানি না সেগুলো প্রশ্ন না করার কারণ। তো প্রশ্ন করতে শিখতে হবে, প্রশ্ন করতে শেখাতে হবে, প্রশ্ন করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের বাচ্চারা যদি স্কুল থেকে এসে স্বাভাবিক তার সারাদিনে কি হয়েছে সেই জিনিসগুলো বলতে চায়, স্কুল থেকে আসার পথেও বলতে চায়, দেখবেন যে অধিকাংশ বাবারা ড্রাইভ করে আসছে, যারা ড্রাইভ করে আসে, বাবা আমি আজকে স্কুলে ওই বন্ধুর সাথে মিশেছি, এই হুঁতেই শেষ। মায়ের বাচ্চার সাথে তার কোনো বন্ডিং না, সে শুনছে হ্যাঁ ঠিক আছে, পরে বলি বাবা সারাদিন অফিস করে এসেছে। আবার যখন বাবা বাসায় অফিস থেকে আসে, স্বাভাবিক অফিস থেকে একজন মানুষ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যখন অফিস থেকে বাসায় যাবে, তখন তার কাছে খারাপ লাগবে।
একটা কথা আছে যে আপনার অফিসের যে স্যুট আমরা ব্যবহার করি, ধরুন একদম অফিসিয়াল স্যুট আপনি নিয়ে আসছেন, অফিস থেকে আসলেন, এমন সময় আপনার বাচ্চা বাইরে থেকে আসলো অথবা বাসার কোনো ধুলবালি নিয়ে আপনার গায়ে জড়িয়ে ধরলো বা আপনার কোলে উঠে গেল, আপনি যখন বাচ্চাকে নামিয়ে দিবেন, এই সরো, বাবার কোট নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সারা জীবন বাচ্চা থেকে দূরে সরে গেছেন, সারা জীবনের জন্য। কিন্তু আপনাকে এই জায়গায় কী করতে হবে, আপনার একটা স্যুট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার বাচ্চার মন ভাঙার থেকে এটা বড় কিছু না। আপনাকে এই জায়গায় আপনাকে বাচ্চাকে সময় দিতে হবে। বাচ্চা আসবে বাসা থেকে, স্কুল থেকে আসার পরে, আপনি বাসায় যাওয়ার পর আপনাকে অনেক প্রশ্ন করবে, বাবা আজকে স্কুলে এটা হয়েছে, আজকে মাদ্রাসায় এটা হয়েছে, আপনাকে মন দিয়ে শুনতে হবে। এই কষ্টটা আমাদেরকে করতে হবে। আপনি যদি না করেন, আপনার সব থেকে বড় ক্ষতিটা হবে আপনার। কারণ আপনার বাচ্চা যদি আপনাকে প্রশ্ন না করে, কার কাছে প্রশ্ন করবে? প্রযুক্তিকে প্রশ্ন করবে, অন্য কোনো মানুষকে প্রশ্ন করবে। একটা ঘটনা বলি, একটা চমৎকার ঘটনা আছে, সেটা হচ্ছে যে একটা পিকনিকের বাস, যে তারা এক জায়গায় যাচ্ছিল আর কি। তো আমাদের সমাজে কি হয়, আমাদের বাচ্চারা সবসময় প্রশ্ন করে ছোটবেলায় যে এটা কি ওটা কি। দেখবেন আপনার বেবিও ছোটবেলায়, বাবা এটা কি এটা কি এটা কি, একই প্রশ্নটা 10 বার করছে, বাবা এটা ওটা এটা এটা, একই প্রশ্ন। কিন্তু আপনি অনেক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু বাচ্চারা প্রশ্ন করতেই পছন্দ করে শুধু শুধু। তো একটা পিকনিকের বাস যখন যাচ্ছে, তো একজন অভিভাবক দেখলেন যে আরেকজন অভিভাবক তার বাচ্চার সাথে কথা বলছে। তো বাচ্চা জিজ্ঞেস করছে, বাবা এটা কি ওটা কি ওটা কি। উনিও সবগুলো সুন্দর করে উত্তর দিচ্ছে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। বিরক্ত হচ্ছে না কিন্তু। তো ওনারা যখন পিকনিকের যে স্পট সেখানে নামলো, তখন ওই অভিভাবক তাকে কৌতূহল বশতে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাইয়া, আপনাকে দেখলাম আপনার সন্তান সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন, একদম হাসি মুখে দিচ্ছেন, বিরক্ত আসছে না? যে বিরক্তি কিছুটা এসেছে, তবে আমি আপনার সন্তানকে দেখাতে পছন্দ করি না, কারণ সন্তান যখনই দেখবে আমি বিরক্ত হয়ে গেছি, তখন সে আমাকে প্রশ্ন করবে না। আর আমি চাই না আমার সন্তান আমাকে প্রশ্ন না করে অন্য কাউকে প্রশ্ন করে। আরেকটা এক্সাম্পল দিই, দেখেন আমাদের বাচ্চাদের বয়সন্ধিকাল আসে না, বয়সন্ধিকালে শারীরিক অনেকগুলো পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো যখন হয়, আমাদের পারিবারিক তালিমে, পারিবারিক আলোচনায় কখনো এগুলো নিয়ে কথা হয় না। যখনই হয় না, আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়ে, ধরুন একটা বাচ্চার প্রাইভেট পার্টসে নতুন করে কোনো পশম উঠছে, এটা শারীরিক পরিবর্তন। এখন সে জানে না আসলে এটা কেন হচ্ছে, তার ভিতর ভয় তৈরি হয়। এখন সে যখন বাবা মায়ের সাথে এই প্রশ্নগুলোর উত্তর পায় না, তখন সে তার বন্ধুর শরণাপন্ন হয়। আর বন্ধুর কাছ থেকে এমন কিছু, আমি পড়াশোনা করে এসেছি, দেখবেন যে বন্ধুদের ভিতরে এমন কিছু ভুল চিন্তাধারা, এগুলো নিয়ে এমন কিছু ভুল চিন্তাধারা করে দেয়, যেটা আমাদের জন্য অনেক বেশি হার্মফুল। আমি যদি একটা জাস্ট ঘটনা বলি, সেটা এমনও হতে পারে, ধরুন তারা একজনে একাধিক মানুষ, একাধিক ছাত্ররা, একাধিক বন্ধু মিলে একটা রেজার ব্যবহার করতে পারে। কারণ তারা হয়তো বা কেউ দোকান থেকে একটা রেজার কেনার মতো সাহস তাদের নেয়, ছোট বয়স। এখন তারা এই একটা রেজার নিয়ে তারা সবাই মিলে একটা কাজ করলো। এখান থেকে কি হতে পারে, সেভ হতে পারে। এখান থেকে ধরুন কারো যদি কোনো শারীরিক বড় অসুস্থতা থাকে, আমি HIV AIDS এর কথা বলতে পারি, তাহলে এর থেকে কিন্তু ওদের মধ্যে ছড়িয়ে যাওয়া সম্ভব। তারপর মেন্সের ক্ষেত্রে আমাদের ছোট ছোট মায়েদেরকে প্রথম থেকে বলা হয় না, এগুলো বললে আবার অনেক ইসলামিকরা মনে করে যে এগুলো আবার বলার জিনিস। এটা বলার জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথাগুলো সাহাবীর মহিলারাও জিজ্ঞেস করেছেন। তো আমাদের পারিবারিক তালিম, আমরা কি একদম ওদেরকে অসভ্যর মতো বলবো যে তাদেরকে আমরা সেক্স এডুকেশন শেখাচ্ছি? আমরা সভ্য ভাষা, আমাদের ইসলামিক এডুকেশনে যেগুলো আছে সেগুলো তো বলতেই পারি। তো এই জিনিসগুলো যখন আমরা আমাদের মায়েদেরকে, আমাদের ছোট ছোট মেয়েদেরকে, ছোট ছোট ছেলেদেরকে যখন তাদের প্রয়োজন হবে তখন থেকে জানাবো, দেখবেন যে অনেক রকম সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো এবং অনেক ক্ষতি থেকে বেঁচে যাবো। বেটার যে সে বাবা মার সাথে কথা বলুক, রাদার দেন রং ইনফরমেশন পাওয়ার চেয়ে, আমি এটাই বলতে, কিংবা রং কোনো অ্যাকশন নিয়ে ফেলার আগে। এটা তো অনেক রকম। হ্যাঁ, কাউন্সিলিং এর যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যে অনেক স্কুলগুলোতে হয়তো আলাদা করে একজন কাউন্সিলর বা হচ্ছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট থাকেন, বাট সেটা তো আসলে হচ্ছে ইনাফ না, বিকজ সে হয়তো সেই কাউন্সিলরের কাছে কতটুকুই বা টাইম পায়। বাট টিচারের কথা যদি বলেন, টিচার তো সবসময় তার সামনে প্রেজেন্ট, ক্লাসরুমে লম্বা একটা সময় হচ্ছে টিচারের সাথে সে ইন্টারেক্ট করে, টিচারের কথা শুনে। বাবা মার সাথেও হয়তো এত লম্বা সময় ইন্টারাকশন একটা স্টুডেন্টের হয় না যতটা হচ্ছে টিচারের সাথে হয়। সো টিচারের এক্ষেত্রে ভূমিকাটা কী হতে পারে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, টিচারের কাছ থেকে সে যে সব কিছু অ্যাকাডেমিক্যালি শিখে এরকমও কিন্তু না। একজন টিচারকে দেখে কিন্তু বাচ্চারা, যদি এরকম ক্যারিশমেটিক টিচার হয়, বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হয়, তাকে কিন্তু অনেক আইডলাইজ করে। সো অনেক সময় টিচারের কথা বাবা মার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে নেয়। সো নন ভার্বালি তখন সে টিচারের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। বাচ্চাটা তো অনুকরণ প্রিয়, যে টিচার এইটা করে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে হয়তো টিচারের কোনো একটা অ্যাকশন দিয়ে সে তার নিজের অ্যাকশনকে অনেক সময় জাস্টিফাই করে।
সো টিচিংও তো আসলে হচ্ছে ওয়ান ফর্ম অফ প্যারেন্টিং। সো এই টিচারের ভূমিকাটা বা শিক্ষকদের ভূমিকা এইটাকে ভাই আপনি কিভাবে দেখেন? আমি একটা গল্প বলি তাহলে, ঘটনা। আমি অনেক কিছুদিন আগে একটা আমি ফেনী থেকে যখন ঢাকা আসছিলাম, তখন আমার বাসের পাশে, আমাদের পাশের সিটেই একটা ছেলে বসছে। তো কুমিল্লার পরে ওর সাথে আমার কিছু কথা হলো। তো জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? সে বলছে যে আমি বিদেশ চলে যাব, এখন একজন ভাইয়ার কাছে যাচ্ছি, কিছুদিন কাজ শিখবো। জিজ্ঞেস করলাম যে পড়াশোনা কিসে করছো? বলছে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, এখন আর পড়াশোনা করছি। তো বললাম কেন? বলতেছে যে এটা অনেক কথা। আমি বললাম বলো না, সমস্যা নেই, যেহেতু বাসের সময় আছে। তখন সে বললো যে একদিন আমি হিপসখানায় পড়তাম, তো মাদ্রাসাতে ওস্তাদ যিনি ছিল আমার একটু শরীর খারাপ ছিল। ওর যে কথাগুলো ওইটাই বলছে আর কি, তো ভুল ত্রুটি আল্লাহ ভালো জানে। ওর যেটা বলছে যে মাদ্রাসার শিক্ষক, আমি যখন, আমাদের সিস্টেম হচ্ছে যে ফজরের পরে কোরআন পড়তে হয়, তো আমি ওই রাতে আমি একটু অসুস্থতার কারণে আমি ঘুমাতে পারিনি। তো ফজরের পরে আমি স্বাভাবিকভাবে একটু বেশি ঘুম চলে আসছে, আমি কোরআন না পড়ে উপরে চলে আসছি। তো উপরে যখন আমি শুয়েছিলাম, আমার টিচার এসে, ওস্তাদ এসে আমাকে কোনো কিছু না বলে মার শুরু করে দিয়েছে, হাত দিয়ে মারতে 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 এতটুকুতে ঠিক ছিল। তো যেহেতু ওর 17-18 বছর হয়ে গেছে মোটামুটি, কিছুটা মানুষের কাছে যদি মানে লোকলজ্জা যেটা বলে সেটা আছে, তো ওকে মারতে মারতে উপর থেকে নিচে নামিয়ে নিয়েছে। এই নিচে যখন নামালো, ওইখানে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা তাকে দেখে গেছে। এটা তার কাছে খুব বেশি বিষয়। সে আমাকে এভাবে বলছে যে যদি আমি উপরে মার খেতাম মোটামুটি চলতো, কিন্তু কি হলো, আমাকে নিচে পর্যন্ত যখন মারলো, আমি ওখান থেকে সোজা চলে আসি। কোথায় চলে আসি? বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি যখন আব্বুকে জানাই, আব্বু আমাকে ধরে আবার মার দিয়েছে, আমাকে আবার ধরে আবার মার দিয়েছে। মার দেওয়ার পর আমি মার খেয়ে আমি পালিয়ে যাই। পালিয়ে আমার একটা আন্টি বা খালামণির বাসায় গিয়েছে। বাসায় গিয়ে অনেকদিন ছিল, প্রথম কয়েকদিন যোগাযোগ করতে পারিনি, পরে বলছে যে আমাদের কাছে আছে। তো পরে আবার সে চলে আসছে। চলে আসার পরে অনেকদিন পরে আসার পরে বাবা অনেক বোঝানোর চেষ্টা করছে পড়াশোনা করা। সে বলছে না, আমি আর করবো না, আমি আর ওখানে যাবো না। তো অনেক বোঝানোর পরে বলছে আচ্ছা ঠিক আছে, কী করবো? বলছে যে আমি বিদেশ চলে যাবো। তো আর বলছে আমার এখনো তো হয় নাই, বয়স হলেও হবে, এখানে আমি আরো কয়েক মাস এখানে কাজ করবো, কাজ শিখবো, তারপর চলে যাবো। এই কথাটা এই কারণেই বললাম। আপনি বললেন না টিচাররা একটা প্যারেন্টিং কাজ করে, টিচাররা একরকম প্যারেন্টস। আমাদের প্যারেন্টিংটা মূলত হচ্ছে সম্মিলিত একটা শিক্ষা ব্যবস্থা, সম্মিলিত একটা কাজের উপরে নির্ভর করে। সেখানে পিতামাতা, শিক্ষক এবং ছাত্র সব মিলিয়ে আসলে প্যারেন্টিংয়ের কাজটা হয়। আমি এই কারণেই আমি সবসময় বলি যে আমি আসলে 3টা সেক্টর নিয়ে কাজ করি। শিশুদের নিয়ে করি, প্যারেন্টসদের নিয়ে করি, শিক্ষকদের নিয়ে করি। আমি অনেক টিচার্স ট্রেনিংয়ে আমাকে যখনই বলা হয় যে বাচ্চাদের বিভিন্ন কীভাবে বাচ্চাদেরকে পাঠদান করবেন, কীভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলে, আমি বলি না, প্রথম সেশন আমি এটা নিয়ে নিব না। আমি প্রথম সেশনটা নিব শিক্ষকের গুণাবলী কী, কেন তাকে শিক্ষক হতে হবে। বেশিরভাগ বাংলাদেশের শিক্ষকরা শুধু শিক্ষক হয়, আমি সরকারি না বেসরকারি কথা বলছি, যেহেতু বেসরকারি সব প্রতিষ্ঠানে বেশি, সরকারি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সরকারি টাকা বা পেনশনের ব্যবস্থা না থাকলে তাহলে এই জায়গায়ও আসা অনেক কঠিন হয়ে যেত। বেসরকারি বেশিরভাগ টিচার হয়, বাস্তবতা হচ্ছে যে সে আপাতত কোনো কাজ পাচ্ছে, সে থেকে ভালো একটা কাজ পেলে চলে যাবে। দেখবেন যে অধিকাংশ টিচাররা 2-3 বছর, 6 মাস, 1 বছর পরে চলে যায়। কারণ আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন, শিক্ষকের এখানে আসলে বাস্তবিক কোনো সম্মান নেই। বাইরের দেশের শিক্ষকরা প্রথম শ্রেণীর মানুষ, আর আমাদের দেশে কোন শ্রেণীতে আছে আল্লাহ ভালো জানে। মানে একজন রিক্সাওয়ালাও কিছু বেসরকারি শিক্ষকের থেকে ভালো ইনকাম করে। তো স্বাভাবিকভাবে আমাদের অবশ্যই আমাদের একটা লক্ষ্য থাকে, আমরা নববী শিক্ষা পদ্ধতি দিব, মানুষকে ভালোভাবে তৈরি করবো, তারপরে এটার সংখ্যাটা তো কম। যেহেতু সংখ্যাটা কম, সবার আর্থিক একটা প্রয়োজনীয়তা আছে, ও আর্থিক প্রয়োজনীয়তা যখন দেখা দেয় তখন আর শিক্ষকতায় থাকে না। তো এটা যেটা বললাম সেটা হচ্ছে যে এই 3টা শ্রেণী একসাথে কাজ করলে প্রপার একটা সমাজ গঠন হবে। তো এই ঘটনাটা এই কারণে বললাম, দেখেন শিক্ষক সে যদি এসে প্রথমে বুঝতো যে আসলে এই বাচ্চাকে আমি জিজ্ঞেস করি যে আসলেই সে কেন ঘুমিয়ে আছে, তাহলে কিন্তু বাচ্চাটা পড়াশোনা ছাড়তে হতো না। দ্বিতীয়ত বাবা মা যদি বুঝতো আসলে তাকে কেন মারা হয়েছে, আসলে কাজটা ভুল হয়েছে, সে হয়তো বা তার উস্তাদের সাথে তাকে নিয়ে কথা বলাতে পারতো, অথবা পরিবর্তন করতে পারতো, হতো। এরপর আছে শিক্ষার্থী, একে তো এর তো কিশোর বয়স, তাকে বলা হয়নি আসলে এটা তোমার জন্য ক্ষতিকর। আমি তাকে বললাম যে দেখো, তুমি যত কিছুই বলো না কেন, তোমার বাবা তো তোমাকে ভালোবেসেই তো আজকে 17 বছর মানুষ করেছে, এবং তোমাকে মেরে উনি প্রতিষ্ঠানে পাঠিয়ে দিতে চেয়েছে কারণ যেন তুমি মানুষ হও।
হয়তো বা ওনার প্যারেন্টিংটা ভালো হয়নি, উনি তোমার সাইকোলজি জানে না, বুঝে নাই, কিন্তু উনি কিন্তু তোমার ভালোর জন্যই কাজটা করেছে। কারণ তুমি পড়াশোনা করলে তোমার একটা আর্থিক খরচ আছে, সেটা কিন্তু তাকেই মেটাতে হচ্ছে। আবার তুমি পড়াশোনা করে তাকে একটা খরচ মেটাবা, ভালোভাবে রাখবা, এটার কোনো গ্যারান্টি নেই। তাহলে তারপরও তোমার সাফল্যের জন্য, সফলতার জন্যই তোমাকে উনি পাঠাতে চেয়েছে, তাহলে তুমি বোঝা প্রয়োজন ছিল। কিন্তু এই কথাগুলো বলার মতো এই বাচ্চাকে কেউ ছিল। এই যে একটা গ্যাপ, শিক্ষকের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে, পিতামাতার সাথে গ্যাপ, আমাদের এই বাচ্চাদেরগুলোর মধ্যে গ্যাপ, এই গ্যাপটার কারণে আমাদের ফুল প্যারেন্টিংটা লক্ষ্য হারা হয়ে গেছে, এখন লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে সরে গেছে। এই কথাগুলো বলার পিছনে যে টিচারের কথাটা বললেন, এখানে একজন টিচার চাইলে আসলে অনেক কিছুই পারে। আমার যতগুলো আমার আদব কোর্স আছে, বিভিন্ন কোর্সগুলোতে আমার বাচ্চারা বলে যে এমনও হয়েছে যে আমি আদব আমাদের ঘুমানো একটা সুন্নাহ আছে যে ঘুমানোর আগে বিছানা বিসমিল্লাহ বলে ঝাড়ু দিয়ে ঘুমাতে হয়। তো এমনও হয়েছে অনেক জায়গায় মা বাবা ঘুমিয়ে গেছে, তার বাবু এসে বলতেছে যে উঠো, কারণ আমি ঝাড়ু দিই নেই, উস্তাদ তো বলছে ঝাড়ু দিতে হয় বিসমিল্লাহ বলে। এই যে জিনিসগুলো ছোট ছোট অনেক রকম কাজ হয়। আরেকটা ঘটনা বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী লেখার পিছনে একটা বড় কারণ হচ্ছে উনি একদিন উস্তাদের একটা ধার্সে বসেছিলেন। ওই ধার্সে বসার পর তিনি দেখলেন একজন ওনার যে উস্তাদ, উনি বলছে যে যদি এমন একটা গ্রন্থ থাকে যেখানে সবগুলো বিশুদ্ধ গ্রন্থ আছে, বিশুদ্ধ হাদিস সংকলন আছে, ওই ঘটনা, 3টা ঘটনা আছে উনি বুখারী লেখার পিছনে। একটা ঘটনা হচ্ছে এটা যে ওনার উস্তাদ বলেছে যে এরকম একটা গ্রন্থ থাকলে ভালো হতো, ওখান থেকে উনি এটা পেয়েছে। আরেকটা আরবের ঘটনা আছে, শেখ সালাল মুনাজ্জিদ হাফিজুল্লাহ ওনার একটা গ্রন্থে লিখেছে যে একটা বেবি ছিল, উনি সম্ভবত ক্লাস 3 বা 4 এর ক্লাসে টিচার একটা ঘটনা বললেন ফজরের সালাতের উপকারিতা নিয়ে। ফজরের সালাতের উপকারিতা শুনে একটা ছেলে মনে মনে স্থির হলো আমাকে ফজর পড়তে হবে। এখন সে তো ছোট মানুষ, তার পরিবারের সবাই কিন্তু ফজরের সালাত ওভাবে রেগুলার পড়ে না, এবং তাই কি করতে হবে, যেহেতু আরব কান্ট্রি, তো সে ওই রাতটা মোটামুটি না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। তো না ঘুমিয়ে কাটানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা বিছানা থেকে উঠে সে বাইরে যখন দরজা খুললো, আরবেতে একটু আগে আগে ফজর হয়, তো সে দেখলো মোটামুটি অন্ধকার। এখন সে কীভাবে সালাতে যাবে? তো সে দেখলো পাশের বাসা থেকে একজন বৃদ্ধ আঙ্কেল বের হয়েছে। তো উনি একদম বৃদ্ধ হয়ে গেছে, ওনার পিছনে পিছনে গেছে, আবার পিছনে পিছনে চলে আসছে, এসব ঘুমিয়েছে, কিছুটা ক্লান্ত ছিল। এভাবে কয়েকদিন গেছে। যাওয়ার পর সে একদিন স্কুল থেকে আসার পরে শুনলো ওই বৃদ্ধ মানুষটা মারা গেছে। মানে ভয়ানক রকম কান্না। এখন সবাই অবাক হয়ে গেছে, মানে ওনার সাথে এর এত ভালো কোনো বন্ডিং ছিল না, জাস্ট পাশের প্রতিবেশী। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কেন কান্না করছো, বলছে না। অনেক পরে বাবা তাকে ফোর্স করার পর সে বলছে এই বৃদ্ধ মানুষটার জায়গায় যদি তুমি মারা যেতে আমার এতটা কষ্ট লাগতো, এই বৃদ্ধ মানুষটার জায়গায় তুমি মারা গেলে আমার কষ্ট লাগতো না। বাবা তো শুনে অবাক হয়ে গেছে, কি বলে আমার ছেলে। তখন সে বলতো বিষয়টা যে আমি এমন এনার পিছনে এইভাবে কাজ করছি। পরে ওনার পরিবর্তন হয়েছে, কিছুটা হয়েছে। তো এখানে মূল ঘটনা হচ্ছে শিক্ষক একটা ক্লাসে একটা ঘটনা বলেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা শিক্ষার্থী এটা এমনভাবে নিয়েছে যে সে চেষ্টা করছে না ঘুমিয়ে হলে তাকে ফজর করতে হবে। তাই আমাদের শিক্ষকদের মধ্যে এই মোরালিটিতে থাকা দরকার। আমার মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষকতা না, জেনারেল বা ক্লাসে গণিত করানো না, আমাদের প্রত্যেকটা জিনিসই গাইডলাইন দিতে হবে। ওই যেটা বললাম, আমাদের দেশে যেটা হয় না যে কোন বাচ্চাকে বোঝানো হয় না যে আচ্ছা বাবা তুমি এই জায়গায় মনে হয় বেশি পারদর্শী, তোমার মনে হয় সায়েন্স নিলেই ভালো হবে, তুমি মনে হচ্ছে যে তোমার তো লেখা এভাবে ভালো, তুমি আর্টস নাও, তুমি কমার্স, এই কথাগুলো বলা হয় না। তারপর চাকরির ক্ষেত্রেও এই কথাগুলো আমাদের কলেজ বলেন, ভার্সিটিতে বলেন খুবই কম। এটা না থাকার কারণে আমরা আসলে আমাদের প্রজন্মকে হারাচ্ছি, আমরা আমাদের প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারছি না। আপনি পিছনের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, দেখবেন সালাফরা সব থেকে বেশি শিখেছে শিক্ষকদের কাছ থেকে। আগে এরকম একাডেমিক শিক্ষা ব্যবস্থা ছিল না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ শুরু করে কত বড় এরা বড় স্কলার হয়েছেন কিভাবে? শিক্ষকদের মাধ্যমে। তো আমরা আমাদের শিক্ষকদের ভিতরে এই কথাগুলো সবসময় বলতে চাই, আপনি বাংলা পড়ান কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসের ফাঁকে নৈতিকতার কথা বলেন। আপনি গণিত পড়ান কোনো সমস্যা নেই, ক্লাসের ফাঁকে নৈতিকতার কথা বলেন। কারণ আপনার প্রত্যেক টিচাররা যখন নৈতিকতার কথা বলবে, আমাদের প্রজন্ম হারিয়ে যাবে। এক্স্যাক্টলি, ইনশাল্লাহ। ভাই আজকে তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, হয়তো এই অল্প সময়ে আমরা অনেক টপিক নিয়ে কথা বলতে পারিনি বা অনেক কিছু হয়তো মিস হয়ে গিয়েছে। প্যারেন্টিং যেহেতু অনেক ভাস্ট একটা জিনিস, তো যাওয়ার আগে যদি ভাই আপনার কাছ থেকে চাই যে আমাদের অডিয়েন্সের জন্য
এমন কোনো মেসেজ হয়তো যেই জিনিসটা উল্লেখ করলে ভালো হতো, যেটা হয়তো কোনো কারণে আমাদের মিস হয়ে গিয়েছে, এই মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন। সর্বশেষ আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দোয়া। আমি আমার প্যারেন্টিংয়ের সব থেকে যে জিনিসটা গুরুত্ব বুঝি সেটা হচ্ছে দোয়া। আমার বেবি যখন হয়েছে, ওর মাথার দ্বিতীয় বেবি হওয়ার পরে ওর মাথার এই জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। তো কিছুটা স্বাভাবিক, বেবি হয়েছে, খারাপ লাগছে, যদিও ডাক্তাররা বলছে যে এটা কিছুদিন পরে আস্তে আস্তে চলে যায়, 4-5 মাস 6 মাসের সময় নিতে পারে, তো আস্তে আস্তে চলে যায়। তো বাবা মা হিসেবে খারাপ লাগবে। প্রথম বেবিটা আমার মারা গিয়েছিল, দ্বিতীয় বেবি এই অবস্থা, খারাপ লাগছে। প্রচুর দোয়া করেছি, এত বেশি দোয়া করেছি যেটা বলার বাহিরে। এবং আমার জীবনের সব থেকে বড় একটা আশ্চর্যের ব্যাপার, আমরা হঠাৎ করে 1 মাস হবে না, 15 থেকে 20 দিনের মাথায় এটা হঠাৎ গায়েব হয়ে গেছে। মানে এটা হয়তো বলতে মনে হবে যে আসলে আপনি কি গল্প বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এটাই বাস্তব। আমি এবং আমার ওয়াইফ এখনও মাঝে মাঝে কথাটা বলি, মানে এটা কিভাবে একদিনের মধ্যে গেছে আমি জানি না। আমরা দেখতাম যে এটা নাই, এটা কোনো মেডিকেলের ভাষা আমরা একদিন প্রকাশ করতে পারবো না এটা কিভাবে হলো, তবে এটাই বাস্তবতা আমি দেখেছি। তো আমি মনে করি আমাদের সন্তানদের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়তা হচ্ছে দোয়া করা। একজন সালাফের মা বলেছিলেন, আমি আমার সন্তানদেরকে বড় করেছি দোয়ার মাধ্যমে। আপনার সন্তান বিপদে গেছে, আপনি দোয়া করেন। আমাদের মায়েরা আজকে যদি বলে যে দোয়া করেন, আরে স্যার করেছি তো দোয়া, কত করবো আর, হতাশ হয়ে গেছেন কেন, 50 বছর পরে দোয়া কবুল হয়। এবং আপনার দোয়ার তো 3টে স্টেজ আছে, রাসূল বলেছেন আপনার দোয়ার মাধ্যমে, দোয়া তো ইবাদত, দোয়া যদি এখানে কবুল না হয় এর মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে, এটা না হলে আখিরাতে আপনি যাজা পাবেন, আর না হলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আপনি তো দোয়া ফেরত যাচ্ছেন, তাহলে দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে দোয়া কবুল হবেই। রাসূল বলছে মা বাবার দোয়া কবুল হয়, তাহলে আপনার দোয়া কবুল হবে না কেন? আপনি প্রপার হয়তো দোয়া করতে পারছেন না, হয়তো বা আল্লাহ চাচ্ছে আপনাকে আরও বেশি দোয়া করাতে, আল্লাহর সাথে আরও বেশি কানেকশন। আপনার সন্তান যদি ভালো হয়ে যায় হয়তো আপনি কানেকশনটা দূরে হয়ে যাবে, এই কারণে আল্লাহ চাচ্ছে না তুমি আমার সাথে আরেকটু কানেকশন তৈরি করছেন, আরও বেশি দোয়া করো। আমাদের সন্তানরা আজকে বিপদে চলে যাচ্ছে আমাদের অধিকাংশ মায়েদের দোয়ার কারণে, দোয়া না করার কারণে। আমাদের মায়েরা যদি আসলে দোয়া করে, আমাদের বাবারা দোয়া করে, তাহলে আমাদের সন্তানের বিপদের জীবনেও যাবে না। দোয়া অনেকগুলো স্টেজ আছে। এই যে আমরা যখন স্বামী স্ত্রী একসাথে থাকি, একসাথে ঘুমাই, তখন কিন্তু একসাথে থাকারও দোয়া আছে। এই দোয়াটাও তো আমরা পড়ি না। এখানে তো স্পষ্ট শয়তান থেকে আসতে চাচ্ছি, সে দোয়াটাও পড়ছি না। তারপর সন্তান যখন পৃথিবীতে আসছে, সন্তান পৃথিবীতে আসার পর তাকে বদনজর থেকে বাঁচানোর জন্য দোয়া আছে, শয়তান থেকে বাঁচানোর দোয়া আছে, সে দোয়াও করছি না আমরা। এরপরে সব থেকে বড় ইয়েটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে অনেকগুলো দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার মনে হয় আমার সন্তান হওয়ার পরে আমার এমন কোনো সালাতের শেষ বৈঠক ছিল না বা নাই এখনো পর্যন্ত, আমি যদি কোনো কারণে ভুলে না যাই যে আমি রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াটা পড়িনি। আপনি যদি দোয়া করেন, আমি মাঝে মাঝে বলি আল্লাহ আমি দোয়া করছি আমার সন্তান কেন বিপথে যাবে, ইনশাআল্লাহ আমি এতটুকু আশা রাখতে পারি, আল্লাহ আমি দোয়া করছি আমার সন্তান বিপথে যাবে। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার সন্তান ভুল পথে চলে গেছে, দোয়া করেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, দোয়া করেন। আপনার সন্তান একাডেমিক সাফল্য ভালো না, আপনি দোয়া করেন। আপনার সন্তানের চাকরি প্রয়োজন, দোয়া করেন। আপনার সন্তানের যে জিনিসটা প্রয়োজন, যা প্রয়োজন, সবার আগে আপনি দোয়া করেন। আরেকটা মেসেজ দিতেই হয়, সেটা হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর বন্ডিং ভালো করতে হবে। প্যারেন্টিংয়ের মূল একটা মন্ত্র হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি গত পরশুদিন এটা নিয়ে একটা বিশাল লিখেছিলাম প্রবন্ধ, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি না থাকে আমাদের সন্তানরা কখনো ভালো হবে। আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের সন্তানরা আমাদের স্বামী স্ত্রীর বন্ডিং কম থাকার কারণে, কম দেখার কারণে তারা দায়িত্বশীল সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না। সে দায়িত্বহীন হয়, সে তার স্ত্রীর প্রতি দায়িত্বহীন হয়, সে তার সন্তানের প্রতি দায়িত্বহীন হয়। কেন? কারণ দেখে যে আমার বাবা মা আছে কিন্তু আসলে তারা নাই। তারা শারীরিকভাবে হয়তো এক পাশে আছে, বসে আছে, কিন্তু মানসিকভাবে তারা এক পাশে নাই। যখনই সন্তান দেখবে যে বাবা মায়ের সম্পর্ক ভালো, সে দায়িত্বশীল হবে। যখনই দেখবে যে আমার বাবা মায়ের সম্পর্ক ভালো, সে একজন ভালো চরিত্রবান মানুষ হবে। যখনই দেখবে যে আমার বাবা মার সম্পর্ক ভালো, আমার বাবা আমার মাকে সাহায্য করছে, আমার মা আমার বাবাকে কি করছে, অগ্রাধিকার দিচ্ছে, তখনই দেখবেন যে সে সব জায়গায় আপনার বাবা মাকে প্রায়োরিটি দেবে। ইনশাআল্লাহ এই কাজগুলো করতে পারলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো বাবা এবং মা হতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়াকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। তো আমরা যারা এতক্ষণ ধরে এই আলোচনাটা শুনলাম বা ভাইয়ের কথাগুলো শুনলাম, সো আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্যারেন্টিংয়ের ক্ষেত্রে হয়তো আমরা সবাই প্যারেন্ট না, মানে হয়তো বাবা মা না, কিন্তু প্যারেন্টিং তো আসলে শুধু বাবা মার কাজ না। এখানে হয়তো ভাই বোন, বড় ভাই বোনের অনেক দায়িত্ব থাকে, টিচারের অনেক দায়িত্ব থাকে। সো আমরা যেদিক থেকে
প্যারেন্টিং নিয়ে আমাদের যে পজিটিভ থটসগুলো আছে, ভালো এক্সপেরিয়েন্সগুলো আছে, কিংবা যেগুলো আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করেছি, ভালো রেজাল্ট হয়েছে, বা অন্যরা শুনলে বা অন্যদের সাথে শেয়ার করলে তাদেরও উপকার হতে পারে, সেই জিনিসগুলো আমরা চাইলে এই ভিডিওর কমেন্টে আমরা শেয়ার করতে পারি। তাতে আমরা যে আজকে আলোচনা করলাম, একটা আলোচনায় তো সবকিছু আসলে এনকম্পাস করা কোনোভাবেই সম্ভব না। তার পাশাপাশি আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো যোগ হয়ে হয়তো একটা হলিস্টিক এক্সপিরিয়েন্স তৈরি হবে, সেটা অনেকের হয়তো কাজে লাগতে পারে, এবং সেটা যদি কারো কাজে লাগে তাহলেই আসলে আজকে আমাদের এই আলোচনাটা সফল হবে বলা যায়। তো ইনশাল্লাহ আমরা আশা করব যে এইরকম পজিটিভ আলোচনা আমরা সামনেও আরও করতে পারবো, সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন, এবং তার মাধ্যমে আমরা কোনো না কোনোভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভাইয়াকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।